1980-র দশকে স্নাতক হবার পর ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের অ্যানাস্থেসিয়া বিভাগে তিনি চিকিৎসা অনুশীলন করতে শুরু করেন। সেই সাথে মিটফোর্ড হাসপাতালের গাইনোকোলজি বিভাগে অনুশীলনরত অবস্থায় তিনি এক বীভৎস অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন, যা তাঁর মতো এক সদ্য তরুণীর জীবনে এনে দিয়েছিল অসংখ্য বিনিদ্র রাত। তিনি দেখেছিলেন বাংলাদেশের বহু ধর্ষিতা মহিলাদের, যারা পাশবিক অত্যাচারের শিকার, আর তারই মধ্যে কর্মরত অবস্থায় এমন একটি ভয়াবহ ঘটনাকে তিনি প্রত্যক্ষ করেছিলেন, যা পরবর্তীকালে সারা জীবন ধরে তাঁর স্মৃতিতে এক অদ্ভুত বিভীষিকার সঞ্চার ঘটিয়েছিল। এমন এক জায়গায় তিনি সেই ঘৃণ্য ঘটনার সাক্ষী থেকেছিলেন। সে জায়গার নাম ছিল হসপিটাল, যেখানে সম্মানীয় পুরুষরা সাদা কোট এবং নীতির মুখোশ পরে ঘুরে বেড়ায়। একদিন এক সন্ধ্যায় হাসপাতালে দীর্ঘ সময় কাজের পর ক্লান্তির ফলে তসলিমা একটা ফাঁকা ওয়ার্ডে বিশ্রামের জন্য গেলে তিনি জানালা দিয়ে দেখেছিলেন পাশের একটি অন্ধকারাচ্ছন্ন ঘরে একটি অসুস্থ মহিলা সহকর্মীকে একজন সিনিয়র পুরুষ ডাক্তার সেই ঘরের দরজা বন্ধ করে কি নৃশংসভাবে ধর্ষণ করেছিল। দুর্বল সেই অসুস্থ মহিলার আত্মরক্ষা করার শক্তিটুকুও ছিল না। পাশবিক অত্যাচার শেষ হলে সেই পুরুষ প্যান্টের জিপার আটকে ঢেকে ফেলে তার নিম্নাঙ্গ, আর ক্রূর হাসি হেসে সাদা পোশাকের আড়ালে আবার একজন সজ্জন ব্যক্তির মুখোশ পরে ঘর থেকে বেরিয়ে যায়। নিস্তব্ধ কক্ষে যন্ত্রণাকাতর সেই তরুণীর বিশেষ অঙ্গ থেকে গড়িয়ে পড়ে জমাট বাঁধা রক্ত। মিটফোর্ড হসপিটালের একজন অসুস্থ জুনিয়র সেবিকা সেদিন রাতে এক সিনিয়র চিকিৎসকের কাছ থেকে চিকিৎসার পরিবর্তে পেয়েছিল যৌন নির্যাতন। স্ত্রীরোগ বিশেষজ্ঞ হওয়ার পথে অধ্যয়নরত তসলিমা সেদিনের সেই পৈশাচিক ঘটনার বিভীষিকাময় অভিজ্ঞতা পরবর্তীকালে তুলে ধরেছিলেন তাঁর স্মৃতিকথায়। উল্লেখ করেছেন সেই চিকিৎসকের নাম, হাসপাতাল এবং আক্রমণের বিবরণ। অসুস্থ থাকা সেই দুর্বল অসহায় যুবতীকে বিবস্ত্র করা থেকে শুরু করে সেই রাতে যেভাবে এক নিকৃষ্টতম পাশবিক লালসা তার শরীরের সমস্ত বিভাজিকা জুড়ে বিষধর সরীসৃপের মতো দংশন করেছিল, এবং যেভাবে তাকে নগ্ন করে হিংস্র এক বর্বর পুরুষ নৃশংসভাবে যৌন নিগ্রহ চালিয়েছিল, সে ঘটনার বিস্তারিত বর্ণনা শুনলে যে কোনো মানুষের গা গুলিয়ে ওঠার সাথে সাথে মনে হবে সেটা শুধুমাত্র ধর্ষণ ছিল না, সেটা ছিল এক অদ্ভুত যৌন বিকৃতি। 1962 সালে বাংলাদেশের ময়মনসিংহে জন্মগ্রহণ করা তসলিমা নাসরিন কোনো সাধারণ নারী ছিলেন না। তিনি বিদ্রোহের সাথে বেড়ে ওঠেন এমন এক পৃথিবীতে যেখানে সাহসী মহিলাদের শাস্তি দেওয়া হতো। তাঁর বয়স যখন 20-এর কোঠায়, ইতিমধ্যেই তখন স্নাতকোত্তর হয়ে তিনি চিকিৎসা শাস্ত্র অধ্যয়ন করতে শুরু করেন। কিন্তু চিকিৎসাবিদ্যার করিডোরেও পুরুষতন্ত্রের নিজস্ব নিয়ম আরোপ করা ছিল, যেখানে দানবরা মুখে স্মিত হাসি নিয়ে ঘুরে বেড়াত। এক সন্ধ্যায় হাসপাতালে দীর্ঘ সময় কাজের পর, সম্ভবত ক্লান্তির ফলে, তসলিমা একটা ফাঁকা ওয়ার্ডে বিশ্রামের জন্য গেলে তিনি জানালা দিয়ে পাশের ঘরে থাকা একজন মহিলা চিকিৎসককে দেখতে পান, যিনি তাঁরই মতো ক্লান্তির বিশ্রামে সময় কাটাচ্ছিলেন। সেই ঘরের ভিতরটা ছিল অন্ধকারাচ্ছন্ন, কিন্তু দূরের একটা ল্যাম্পপোস্টের আলো গাছের ফাঁক দিয়ে আসার ফলে তাকে স্পষ্ট দেখা যাচ্ছিল। খানিক বাদে একজন সিনিয়র পুরুষ ডাক্তার সেই ঘরে ঢুকলো এবং মহিলাকে সাহায্যের প্রস্তাব দিল, কিন্তু মহিলা তার প্রস্তাব নাকচ করে একটা বেডে শুয়ে পড়ল এবং সিনিয়র চলে গেল। যেটা দেখে তসলিমার মনে হয়েছিল ঘটনাটা স্বাভাবিক, সর্বোপরি তারা সহকর্মী ছিল। কিন্তু শীঘ্রই তিনি জানতে পারলেন হাসপাতালও সব ক্ষেত্রে নিরাপদ ছিল না, কারণ এরপর যা ঘটেছিল তা ছিল অদ্ভুত, মর্মান্তিক এবং ভয়াবহ। যখন সেই মহিলা চিকিৎসক দুর্বল এবং অসহায় অবস্থায় শুয়েছিল, তখন সেই পুরুষ ডাক্তারটি আবার ঘরে আসে আর সেই সাথে ঘরের দরজাটা বন্ধ করে দেয়।
তসলিমা উৎসাহিত হয়ে উঠে জানালার একদম কাছে চলে গেলেন। এবার পরিষ্কার বোঝা যাচ্ছে পাশের ঘরে শুয়ে থাকা মহিলাটি বিশ্রাম নিচ্ছে না, আসলে সে অসুস্থ। কিন্তু তাকে অদ্ভুতভাবে স্পর্শ করতে শুরু করলো সেই ডাক্তার। সে তাকে বিশ্রাম নিতে বলে তার নাড়ি পরীক্ষা করতে লাগলো। তখনও তসলিমা বিভ্রান্ত হননি, তিনি জানতেন এটা কি। কিন্তু খানিক পরেই তিনি দেখলেন সেই চিকিৎসকের আচরণের প্রকৃতি বদলাতে শুরু করেছে। এদিক ওদিক তাকিয়ে তার গায়ের কোট, জামা, এমনকি নিম্নাঙ্গের পোশাকটাও খুলে ফেলছে। দূর থেকে আসা ফিকে আলোতেও স্পষ্টভাবে দেখা যাচ্ছিল তার চোখ দুটোতে জ্বলজ্বল করছে এক ঘৃণ্য লালসার উন্মত্ততা। সেই জান্তব পুরুষ তার রুক্ষ হাতে যখন যুবতী সেবিকার পোশাক সরিয়ে তার সারা দেহের অঙ্গ প্রত্যঙ্গে উন্মাদ কুকুরের মতো ঝাঁপিয়ে পড়ল, তখন জানালার কাঁচের ওপারে থাকা তসলিমার চোখ বিস্ফারিত এবং তার ঘাড়ের নিচ দিয়ে বয়ে যাচ্ছে হিমশীতল রক্তের একটা স্রোত। তিনি বুঝতে পারলেন সেই মহিলার শরীর নিস্তেজ, শক্তিহীন। আত্মরক্ষার জন্য, এমনকি চিৎকার করার জন্য দেহে লেশমাত্র শক্তি আর অবশিষ্ট নেই। অথচ তার নিথর দেহের ওপর এক অশ্লীল পাশবিক ক্রিয়াকলাপে তখনও উন্মত্ত হয়ে আছে গলায় স্টেথোস্কোপ ঝুলিয়ে হাসপাতাল চত্বরে ঘুরে বেড়ানো দাড়িওয়ালা এক বন্য নেকড়ে। সেই জঘন্য কাজ শেষ হলে সিনিয়র চিকিৎসক তার প্যান্টের জিপার আটকে এমনভাবেই চলে যায় ঘর থেকে যে মনে হয় যেন কিছুই হয়নি। তসলিমা এতটাই হতবাক ছিলেন যে তার গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। চরম বিভ্রান্তি এবং ক্রোধ নিয়ে সেই ঘর থেকে তিনি প্রায় হোঁচট খেয়ে বেরিয়ে গেলেন পাশের ঘরের সেই মহিলার কাছে। সে কথা বলতে পারছিল না, শুধুমাত্র ব্যথায় নয় বরং লজ্জায়ও। তসলিমার তৎপরতা এবং শুশ্রূষায় মহিলাটি স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। যে সমাজে নারীদের চুপ থাকতে শেখানো হয়, যেখানে ন্যায় বিচারের চেয়ে খ্যাতি বেশি গুরুত্বপূর্ণ, যেখানে সম্মানিত পুরুষদের যে কোনো মূল্যে সুরক্ষিত রাখা হয়, সেখানে তিনি এর বেশি আর কী বা সেদিন করতে পারতেন। কিন্তু স্মৃতি কখনো ম্লান হয়ে যায়নি। পরবর্তীকালে তসলিমা একজন চিকিৎসকের চেয়েও বেশি কিছু হয়ে ওঠেন। তিনি একজন পূর্ণ সময়ের লেখিকা হয়ে ওঠেন, একজন বিদ্রোহী নারী যিনি নিশ্চুপ থাকার বদলে সত্যকে বেছে নিয়েছিলেন, এমনকি যখন নিস্তব্ধতা তাঁর চারপাশের সব কিছুকেই একসময় পুড়িয়ে ফেলেছিল তখনও। আর বহু বছর পরে একদিন তিনি এই বিষয়ে তাঁর বিতর্কিত আত্মজীবনীতে সব লিখে ফেললেন। ডাক্তারের নাম, হাসপাতাল এবং আক্রমণ। কিন্তু ধর্মান্ধ কুসংস্কারে জর্জরিত তৎকালীন বাংলাদেশের সমাজ এর জন্য প্রস্তুত ছিল না। তাকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হলো আদালত কক্ষে। তাকে মিথ্যাবাদী হিসেবে চিহ্নিত করা হয়েছিল, একজন ধর্মনিন্দাকারী বলে আখ্যায়িত করা হলো, সমস্ত বই নিষিদ্ধ করা হলো, তাঁর বিরুদ্ধে ফতোয়া জারি করা হয়েছিল এবং এমনকি প্রাণনাশের হুমকি পর্যন্ত আসতে শুরু করলো। আর তারপর তাকে তার নিজের দেশ থেকেই নির্বাসিত করা হলো, কোনো অপরাধ করার জন্য নয়, সত্য বলার জন্য। কিন্তু তসলিমা কখনো ক্ষমা চাননি, কখনো পিছু হটেননি, কারণ তিনি যদি কথা না বলতেন তাহলে কে বলতো? সমাজ কেন অপরাধীকে রক্ষা করে যায় আর আক্রান্ত ব্যক্তিকে শাস্তি দেয় তা তাঁর জানা ছিল না। কিন্তু তিনি তাঁর সুদীর্ঘ সাহিত্য জীবনে বহুবার উল্লেখ করেছেন, সে সময়কার বাংলাদেশে এমনই আরও কত কত মহিলাকে যে চুপ করিয়ে দেওয়া হয়েছিল তার ইয়ত্তা নেই। কত শত মহিলার ছিন্ন ভিন্ন হয়ে যাওয়া জীবনের নারকীয় ঘটনা যে চাপা পড়ে গেছে তৎকালীন কুসংস্কারাচ্ছন্ন বাংলাদেশের পুরুষ শাসিত সমাজের অন্তরালে, তার হিসেব নেই।